জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রমরমা মামলা বাণিজ্য, হলফনামা যেন মোটা টাকার অপর নাম, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন যেন পাবলিক টয়লেট, চলছে মাদক ও দেহ ব্যবসা, প্রশাসনের নজরদারি তাগিদ। আদালত চত্বরে আসামির ওপর হামলায় বিব্রত আইনজীবীরা, বিচার নিয়ে শঙ্কায় রাজনৈতিক নেতারা, শক্ত নিরাপত্তার আশ্বাস। কুষ্টিয়ায় কাগজের প্রকল্প দেখিয়ে কোটি টাকা হরিলুট, বিএডিসি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, নির্বাহী প্রকৌশলীর অস্বীকার। 1.5 বছরে ঝুঁকিপূর্ণ ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর ব্রিজ 3 মাসও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ, আশ্বাসেই দায় সারছে কর্তৃপক্ষ। এবং চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির অভাবে সেচ কাজ ব্যাহত, ইরির বদলে বিকল্প ফসলে চুকছেন চাষিরা, চাল সংকটের আশঙ্কা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। চাকরির প্রলোভনে মামলা, বাসা ভাড়ার প্রলোভনে অব্যাহতি, হলফনামা যেন মোটা অঙ্কের টাকার অপর নাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবকে কেন্দ্র করে মামলা যেন মহা বাণিজ্যের মাধ্যম এখন চক্রের কাছে। দেশটির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর নানা তথ্য। মিথ্যা মামলা বাণিজ্যের ধারাবাহিকের আজ 11তম পর্ব। অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন, জানাচ্ছেন এম এ আজিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 20 জুলাই বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে মারা যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৈয়দ মুস্তফা কামাল রাজু। এ ঘটনায় তার স্ত্রী আকলিমা বাদী হয়ে মামলা করলেও আসামিদের চেনেন না তিনি। বিএনপির কয়েকজন স্থানীয় নেতা চাকরি দেওয়ার প্রলোভনে এজাহারে স্বাক্ষর করান তাকে। আর এখন বাড়ি ভাড়া সহ নানা সুবিধা দেওয়ার আশ্বাসে মামলা থেকে আসামির নাম কাটাতে হলফনামা দিতে চাপ দিচ্ছেন তাকে। গিয়াসউদ্দিন এমপির উনারই লোক নাকি উনারা। তো আমার বাসা 3 দিন আসছিল। আসলে আমি এভাবে মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। তো ওনারা আসছিলেন, ওইখানে মামলা হয়েছিল আর কি। কেমনে বলছিল আর কি চাকরি দিবে, আমার ছেলেরে পড়াবে, এরকম আর কি। এবার অভিযুক্ত সে বিএনপি নেতাদের মুখোমুখি হতে চাই আমরা, তবে কথা বলতে রাজি নয় তারা। মহিলায় দল থেকে টাকা পাইছে, মহিলা চাকরি চাইছে, চাকরি ওখানে এমপি সাহেবের ওখানে তাকে দেওয়া হয়েছে। এদিকে সিদ্ধিরগঞ্জে তুহিন নামের আরেক যুবক নিহতের ঘটনায় রাফিদ নামের একজন মামলা করে লাপাত্তা। এজাহারে দেয়া ফোন নম্বরের মালিক ও সাক্ষীরাও চেনেন না এ বাদীকে। এখানে ভিতরে সাক্ষীর ভিতর আমার নাম। তখন তার সাথে কথা বললাম, সে বলল যে তুই এগুলো নিয়ে টেনশন করিস না, আমি এগুলো করে দিব, তোর কোনো সমস্যা হবে না। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। কিন্তু এরপর ঠাস করে তার সাথে আর কোনো কন্ট্যাক্ট নাই, সে আর তারা এলাকাতে এসেও পাই না। কিভাবে নাম্বার দিলে আমি তার আসলে এই বিষয়ে জানি না, তারা হয়তো শত্রুতামি করে কোনোভাবে আমার নাম্বারটা ইউজ করে। তবে জেলা বিএনপির সভাপতির দাবি, মামলা দিয়ে বাণিজ্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের একটা পারসেপশন স্বৈরাচারী সরকারের পতনের পর এখন বিএনপি ক্ষমতায়, যা কিছু করে সব বিএনপি, এতে করে আমাদের দলের ভাবমূর্তি অনেকভাবে নষ্ট হচ্ছে। এদিকে মামলা বাণিজ্য ও বিনা কারণে হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। না, এই জাতীয় কোনো বিষয় আমার নলেজে নাই। এক্ষেত্রে যদি বাদী মামলা না করে থাকেন তাহলে সেটা তিনি আমাদের তদন্তকারী কর্মকর্তার কাছে বা আদালতের কাছে গিয়ে তিনি বলতে পারেন। এমন মামলা বাণিজ্য করে সঠিক বিচার ভিন্ন খাতে নেয়া বন্ধ করার সাথে সাথে নিরীহ মানুষকে হয়রানি বন্ধের দাবি নারায়ণগঞ্জবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেন এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। আশপাশে অবস্থানরতরা হরহামেশায় ভবনটির নিচতলায় সারছেন প্রাকৃতিক কাজ। ওপরের তলাগুলো অবস্থা আরো ভয়াবহ। মাদকসেবী সহ দখলে নিয়েছে দেহ ব্যবসায়ীরা। সানোয়ার হোসেন সানির ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী নয়, আশেপাশের মানুষ মাঝে মধ্যেই ঢুকছেন অফিসটিতে। তবে দলীয় কোনো কর্মসূচি নয়, একান্তই প্রকৃতির ডাকে সাড়া দিতে। পাবলিক টয়লেট এই কেন এটা তো আমরা বলতে পারবো না, মানে সবাই এটাই বলতে আছে। আওয়ামী লীগ অফিস তো ছিল একসময়, এখন তো নাই। এখন আমি একটু পয়সা করব।
আওয়ামী লীগ সরকার পতনের পর এমন অবস্থা চলতে থাকায় দুর্গন্ধে এখানে 1 মিনিট অবস্থানই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এক সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলাটি এখন একদমই পাবলিক টয়লেট বলা চলে। তবে এর উপরের তলাগুলোর কি অবস্থা এখন, কি হচ্ছে সেখানে দেখতে চাই আমরা। সিঁড়ি ধরে উপরে উঠতেই দেখা মেলে ভবঘুরেদের। শুধু আড্ডা নয়, রীতিমতো থাকার জায়গা দখল নিয়ে মারপিট করছে এরা। রুমগুলোর আসবাবপত্র তো নেই, দুর্বৃত্তরা খুলে নিয়েছে দরজা জানালা পর্যন্ত। তার মধ্যেই অপরাধের অভয়াশ্রম বানিয়ে ফেলেছে অপরাধীরা। চলছে অবাধে মাদক সেবন। এনে সবাই আয় গাঞ্জা মঞ্জা গাইতে হয়, প্রসাব করতে হয়, বাথরুম করতে হয়, গাঞ্জা খায়, বাবা খায়। এখানের মানুষজন এখন এটাকে একটা আস্থানা বানিয়ে ফেলছে। আরও উপরে উঠলে দেশ টিভির ক্যামেরায় ধরা পড়ে দেহ ব্যবসার চিত্র। রাত হলে যা আরও বাড়ে বলে দাবি স্থানীয়দের। গাঞ্জা ইয়াবা এগুলা সেবন করে, আর রাতের দিকে মহিলারও আনাগোনা হয়। অপরাধীদের অভয়াশ্রম থেকে রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর মাঠ ত্যাগ করেন তাবলিগ জামাতের অনুসারীরা। পুরো এলাকা জুড়ে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। সংঘর্ষ প্রাণহানির জন্য মাওলানা সাদ ও মাওলানা জোবায়েরের অনুসারীরা পরস্পরকে দোষারোপ করছেন। তবে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ইজতেমা শুরুর আগেই দুপক্ষের সংঘর্ষ ও দিনভর উত্তেজনার মধ্যেই বুধবার দুপুরে সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আলাদাভাবে স্বরাষ্ট্র সহ অন্য উপদেষ্টাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসেন সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমা মাঠে সংঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন সাদপন্থী নেতা মাওলানা রেজা আরিফ। উত্তেজনা না ছড়িয়ে অনুসারীদের দ্রুত ইজতেমা মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। মাঠ ছেড়ে দেওয়ার জন্য আমি আমাদের সাথীদেরকে বলছি এবং যারা আছেন সাধারণ জনগণ তাদেরকেও বলছি যে এই ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়। অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে। যাই হয়েছে, মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। এরপর জুবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা। সংঘর্ষ হত্যার জন্য সাদপন্থীদের দায়ী করে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানান জুবায়েরপন্থী নেতা মামুনুল হক। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি। এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। সাদপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। আর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান ইজতেমার পূর্ব ঘোষিত দিনক্ষণ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ডেট দুইটা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিব। এদিকে আলাদা ব্রিফিং এ কাকরাইল মসজিদ ও ইজতেমায় সাদপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দেন মুফতি আমানুল হক। তাদের নামে এই হত্যাযজ্ঞের মামলা করব। কাকরাইল মসজিদ এবং টঙ্গীতে কিয়ামত পর্যন্ত আর কোনো সাদিয়ানিকে আসতে দেওয়া হবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আর ওলফা নেতা পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেওয়া হয় যাবজ্জীবন। বাকি 6 আসামির সাজা কমিয়ে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। মামলা তদন্ত সঠিকভাবে হয়নি ও আসামিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ না থাকায় এ রায় দেওয়ার কথা জানান আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাত চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় করা মামলা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। বলা হয় অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠনের জন্য আনা হয়। এ নিয়ে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে তিক্ততা বাড়ে ভারতের।
আলোচিত এই ঘটনার তদন্ত শুরু করে বিএনপি। পরবর্তীতে 1-11 সরকারের সময় মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুরু হয় বিচার। 28 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে নতুন করে তদন্ত শুরু করে। অভিযুক্ত করা হয় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজনকে। চূড়ান্ত বিচারে বাবর, নিজামী, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে 7 জনকে খালাস দেন উচ্চ আদালত। আর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড হয় 6 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়াকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এই রায়ে সর্বমোট খালাস পেয়েছেন 7 জন। এই 7 জনের ভিতরে 4 জন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন। একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন, নুরুল আমিন। এছাড়াও 2টো আপিল এবেটেড হয়ে গেছে, জনাব মতিউর রহমান নিজামী এবং জনাব আব্দুর রহিম। ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন। এরপরে বাকি 6 জনকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই 7 জন আর এই 6 জন 13 জন, আর আরেকজন পরেশ বড়ুয়া যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা দেখছেন আদালত। আর শুধু রাজনৈতিক রং দিতে বাবর, নিজামী সহ অনেককে মামলায় যুক্ত করে আওয়ামী লীগ সরকার। বাবর সাহেবের বিরুদ্ধে এই মামলায় দ্বিতীয় তদন্তে তাকে আসামি করা হয়েছে। প্রথম তদন্তে তিনি আসামিই ছিলেন না। 28 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশনে বাবর সাহেবকে আসামি করা হয়েছিল। সেই জন্য ফার্দার ইনভেস্টিগেশনের যে সাক্ষ্য প্রমাণ এসেছে সেখানে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ আসেনি। এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে আসামি পক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আদালতে আসামি হিসেবে যেসব রাজনৈতিক নেতা আসছেন তাদের উপর হচ্ছে হামলা। পুলিশের উপস্থিতিতে প্রিজন ভ্যান থেকে চেষ্টা চলছে ছিনিয়ে নেওয়ার। 5 আগস্টের পর ঘটছে এমন ঘটনা। এ কারণে মামলার আসামি আত্মগোপনে থাকা রাজনৈতিক নেতারা আদালতের দ্বারস্থ হতে শঙ্কায় আছেন। এ নিয়ে বিব্রত আইনজীবীরা, উদ্বিগ্ন পুলিশও। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে আদালতে হাজির করা হলে পুলিশের উপস্থিতিতেই তার উপর ঘটে হামলার ঘটনা। একই কায়দায় হামলার ঘটনা ঘটে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারের উপর। এর আগেও গ্রেপ্তার রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা হয় আদালত চত্বরে। ফলে মামলার আসামি হয়ে আত্মগোপনে থাকা নেতারা বিচারের মুখোমুখি হতে উদ্বিগ্ন। আমরা সবাই বিষয়ে আতঙ্কিত। আমরা যে আদালতে বিচার প্রার্থীর জন্য যাব, জামিনের জন্য যাব, সেজন্য আমরা যেতে সাহস পাচ্ছি না। বর্তমান প্রেক্ষাপটে যে মব জাস্টিস গুলো হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, বিচার ব্যবস্থার কোনো নিশ্চয়তা নাই। এই কারণে তো আমরা নিজেরা আদালতে যেতে পারছি না। এখানে অপরাধ কিন্তু ছেয়ে গেছে। তারা কোর্টে গেলে, হাজিরা দিতে গেলে তারা যেভাবে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাচ্ছে, আমাদের মামলা মোকদ্দমাগুলো নিয়ে আইনের দ্বারস্থ হওয়ার জন্য সেই সুযোগ আমাদেরকে তারা দিচ্ছে না। সিনিয়র আইনজীবীরা বলছেন, বাদী আসামির নিরাপত্তার দায়িত্ব আদালতের। বিচার প্রার্থীর উপর হামলার ঘটনা অনভিপ্রেত। আদালত প্রাঙ্গণে এসে তাকে মারপিট করা হয়, তাকে যদি বিভিন্নভাবে হ্যারাস করা হয়, সেই দায়িত্বটা আদালতের এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপরে। মুভ জাস্টিসের নামে যে ধরনের যে ধরনের আচরণ করা হয়েছে, এটা আমার কাছে খুব কঠিন একটা বাজে একটা মনে হচ্ছে। এখানে বাদী বা বিবাদী যে পক্ষই হোক না কেন, আসামি, এদের সার্বিক নিরাপত্তা বিধান করা উচিত। সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্নভাবে এই কোর্ট এলাকায় ঘোরাফেরা করছে, তাতে বিচার বিঘ্নিত হচ্ছে।
আদালত চত্বরে আসামির উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন পুলিশও। নগর পুলিশের মুখপাত্র বলছেন, পুলিশের তৎপরতার কারণেই বড় অঘটন ঘটেনি। পুলিশ না থাকলে আগামীতে তো নিরাপত্তা পরিস্থিতি বলয় কেমন হতো আরো একটু শক্ত বিবেচনা করে হবে। দেখেন, অনেক ক্ষতিকর হতে পারতো। পুলিশ ছিল বলেই কিন্তু সে সেফ ভাবে তাকে করা গিয়েছে, জেল হাজতে প্রেরণ করা গিয়েছে। আইনজীবীরা বলছেন, আদালত চত্বরে হামলার এমন ঘটনা বিচার কার্যক্রম ব্যাহত করবে। কাজী সাহেব, দেশ টিভি, রাজশাহী। উন্নয়ন প্রকল্পের নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কুষ্টিয়া বিএডিসি কর্মকর্তাদের বিরুদ্ধে। কাজ না করে ব্যয় দেখানো হয়েছে কাগজে কলমে। এসব প্রকল্পে সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। ইরফান আনার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। 2020-21 অর্থ বছরে মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় কৃষি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে 248 কোটি টাকার প্রকল্প হাতে নেয় কুষ্টিয়া বিএডিসি অফিস। 2024 সাল পর্যন্ত এ প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে 192 কোটি টাকা। কাজের অগ্রগতিও দেখানো হয়েছে 75%। যদিও বাস্তবে অগ্রগতি তো দূরের কথা, মাঠ পর্যায়ে এ প্রকল্পের কাজের সিংহভাগেরই নেই কোনো অস্তিত্ব, যার প্রমাণও মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। নিজেরাই আমরা কাটিনি। আমার যেমন দরকার, এখন পানির যেমন দরকার, আমার তো কাটিয়ে নিতে হবে, না কাটলে তো সমস্যা। আবাদ শেষ হয় মানে মেশিন এসে 10টা বেশি দিতে হয় হিসাবে। আমার সৌর বিদ্যুৎটা আছে, আমার উপকার জানছে কৃষকের উপকার তো হয় না। চাষিরাই নিজেরাই ডেরিং করে, আর যেগুলো ওই যে পাইপ মাঝে মাঝে ফেটে যায়, 2-1 জায়গায় এসে ওরা ওইগুলোই জয়েন দেয়। আমাদের দেখাইলো যে ডিপটা বসাবো, আজ একটা বছর খালি পাইপ পুঁতে দেখিতে গেল, আমাদের কোনো সুযোগ সুবিধা পাইছে না, শুধু দেখিয়ে যাইছি। 248 কোটি টাকার এ প্রকল্পের কাজ না করেই 192 কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমেই। হরিলুট করা হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা। কৃষকরা বলছেন, এর সাথে জড়িত খোদ বিএডিসি অফিসের কর্মকর্তারা। ওরা মারি খাচ্ছে, আমরা কি পাই নাকি? আমরা কোনো সাহায্যই পাইনি। কঠিন দুর্নীতি করছে, মানে এটি যে এমনভাবে সাজা হওয়ার দরকার যাতে একজন আর সাজা দেখি 10 জন যাতে ভালো হয়। সরকার কোটি কোটি টাকা হাতিয়ে মানে সেই বাহার সুখে দিন কাটাচ্ছে, আর আমরা কিছুই পাচ্ছি না। তবে প্রকল্পের অনিয়মের বিষয়টি অস্বীকার করে বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পের সব কাজই ঠিক মতোই করেছেন তারা। এগুলা আসলে অভিযোগ সত্য নয়, বুঝছেন। আমাদের ধরেন আমাদের যে কাজগুলা ধরা ছিল, যে কাজগুলার করা হয়েছে সবই করা হয়েছে। এখন মনে করেন যে একটা মহল আপনার মানে স্বার্থের জন্য এগুলা আর কি করে বেড়ায় আর কি। শুধুমাত্র কাগজে কলমে ব্যয় দেখিয়ে উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই 3 জেলার সুবিধাবঞ্চিত কৃষকেরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাতক্ষীরায় জেকে বসেছে তীব্র শীত। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আর সুমন, সাতক্ষীরায় যেহেতু তীব্র শীত পড়েছে, সেক্ষেত্রে খেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন জানাবেন। তোয়া দাঁড়িয়ে আছি সাতক্ষীরার প্রাণসায়ের খাল অববাহিকার উপকূলে দাঁড়িয়ে আছি। আপনাকে জানানোর দরকার যে এই যে দক্ষিণ জনপদে যে শীত পড়েছে, এই শীতে কিন্তু নাকাল হয়ে পড়ছে স্থানীয় উপকূলবাসী, বিশেষ করে শ্যামনগর এবং আশাশুনি উপকূলের সাধারণ মানুষ। এই শীতের তীব্রতা তাদেরকে দারুণ কষ্ট দিচ্ছে। বিশেষ করে যেসব মানুষ অসহায় দরিদ্র মানুষ, তাদের মধ্যেই এই কষ্টটা তীব্র থেকে তীব্র হচ্ছে। গতকাল তো প্রতিবন্ধী মানুষেরা, শত শত প্রতিবন্ধীরা যেসব প্রশাসনের যে শীতবস্ত্র বিতরণ হয়ে থাকে, সেই শীতবস্ত্র বিতরণের 10% দাবি জানিয়ে তারা আন্দোলনও করেছে। এবং আমরা দেখেছি যে শীতবস্ত্র এরকম পৌষ মাসে, আজ 4ঠা পৌষ, এই পৌষ মাসে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের যে কার্যক্রম, সেটি কিন্তু আগে থেকেই শেষ হয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত চলছে। আর এটি যদি আগে থেকে না হয়, তাহলে যেটি হয় যে মানুষের মধ্যে শীতের যে কষ্ট, সেই কষ্টটা থেকে যায়, যার ফলে আসলে সেটি কাজের কাজ হয় না। যে জন্য
সাতক্ষীরার যে সাধারণ মানুষ এবং সচেতন মানুষ তাদের দাবি যে এই শীতবস্ত্র অন্তত আর 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যাদের বিতরণ কার্যক্রম চলে সরকারি এবং বেসরকারি পর্যায়ে তারা যেন দ্রুততার সাথে দিয়ে দেয়। সাতক্ষীরা জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে 1 লক্ষ পরিবার জলাবদ্ধতায় যারা নাকাল ছিল তারা তীব্র কষ্ট পাচ্ছে এই শীতের মধ্যে। সেই 1 লক্ষ পরিবারের 5 জন করেও যদি হয় তাহলে 5 লক্ষ মানুষের এই শীতের কষ্ট মানুষকে অসহায় করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাচ্ছে যে 14, 15, 16 এরকম নেমে আসছে, তবে সেটির অনুভূত হচ্ছে রাত থেকে ভোরবেলা পর্যন্ত 10, 11-তে নেমে আসছে। এই ছিল সাতক্ষীরার আবহাওয়ার এবং শীতের যে পরিস্থিতি তার সর্বশেষ দোয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরায় জেগে বসেছে তীব্র শীত, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুর গুড়। জয়পুরহাটে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করছেন গাছিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এবার সেখানে খেজুর গুড়ের উৎপাদন কেমন চলছে, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা কুটিবাড়ি ব্রিজের পূর্ব পার্শ্বে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, এই শহরের পাশেই কিন্তু এই জায়গাতে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে কিন্তু সরাসরি গাছ থেকে প্রায় 400-র মতো গাছ আছে এখানে। এই 400 গাছ থেকে এই খেজুরের রস সংগ্রহ করে কিন্তু এখানে এই গুড় তৈরি করেন প্রাকৃতিক পরিবেশে। তো এখানকার বিসিক এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু নিয়মিত তদারকি করেন। পাশাপাশি এখানে 7 জন তারা কিন্তু এসেছেন রাজশাহীর বাঘা থেকে। তারা প্রত্যেক বছরই আসেন, কিন্তু তারা জানিয়েছেন যে এখানে তারা এই জেলাতে প্রায় 500-র মতো এই গাছি যারা রস সংগ্রহ করে এবং আপনার এই গুড় তৈরি করে। এখানকার গুড় কিন্তু এখানকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। তো এখানে আমি এই গুড় যারা তৈরি করছে তাদের একজনের সঙ্গে কথা বলবো। একটু ভাইয়া, আপনারা তো গুড় তৈরি করতে আসছেন, প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, তো কি অবস্থা আপনার আমরা রাজশাহী থেকে আইছে। এটা আপনার রস লোক আছে 7 জন রস গাছে যায়, রস পারে 7 জন 7 জায়গায় যায় রস পারে। কত করে দাম বিক্রি করেন? এখানে দাম বিক্রি করে আপনার 180 থেকে 200 পর্যন্ত, আর ভালো ডাল নিলে 400, এটা আপনার বিক্রি হয় দাম। আর রস আপনার 80 টাকা লিটার। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে আপনি দেখছেন যে এখানে প্রাকৃতিক পরিবেশে গুড় তৈরি হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানে সকাল থেকেই কিন্তু 10টা পর্যন্ত কিন্তু রস কিনতেও আসেন, আবার রস খেতেও আসেন, আবার এখানে কিন্তু আশপাশে কিন্তু খাঁটি গুড় পাওয়ার জন্য কিন্তু গুড় কিনতে আসেন। তো আমি একজন এখানে কথা বলতে চাই যে আপনি তো এখানে। হ্যাঁ, আমরা শহর থেকে বন্ধুরা মিলে এখানে রস খেতে এসেছি। এই এত সুন্দর গ্রামীণ পরিবেশে টাটকা রস খেতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা প্রায় শীতকালে এখানে রস খেতে আসি। এখানে টাটকা গুড় ও রস পাওয়া যায়, যা আমরা সরাসরি বাজার থেকে না কিনে এখান থেকেই কিনি। ধন্যবাদ। আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনিও তো এসেছেন গুড় নিতে না রস নিতে? আমরা গুড় নিতে আসছি, এই যে আরো পাশে যারা আসছে তারা রস নিতে আসছে। 200 টাকাটা এখানে আমরা অরিজিনাল গুড় পাওয়া যায়, এজন্য গুড় নিতে আসছি আর কি। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু নিয়মিত ভাবে এখানে প্রত্যেক বছর কিন্তু এখানে গুড় তৈরি করেন। একদম রাত 3টা থেকে ভোর পর্যন্ত রস সংগ্রহ করেন, তারপরে সকাল 8টা 9টা পর্যন্ত গুড় তৈরি করেন। প্রতিদিনই কিন্তু এখানে প্রায় 30 মণ, এই জায়গাতে 30 মণ মানে রস গাছিরা নামান এবং প্রায় 2 মণের মতো গুড় তৈরি করেন। এরকম প্রায় 100টির বেশি ভাটি আছে এখানে যারা জানিয়েছেন, এবং বিসিক সূত্রে আমি জানতে পেরেছি 100টার বেশি ভাটিতে কিন্তু এই জয়পুরহাট জেলাতে গুড় মানে রস সরবরাহ করে কিন্তু গুড় তৈরি করা হয়। তো সর্বোপরি বলা যায় যে এখানে গুড়ের বাজার হিসাবে, খাঁটি গুড়ের বাজার হিসাবে কিন্তু একটা খ্যাতি লাভ করেছে জয়পুরহাটের এই গুড়, খেজুরের গুড়। ধন্যবাদ। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ।
আপনাকে ধন্যবাদ। জয়পুরহাটে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে সুস্বাদু গুড় তৈরি করছেন গাছিরা, এবং এ বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রেজাউল করিম রেজা। ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ৬ কোটি টাকার বেশি ব্যয়ে ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার ১.৫ বছরের মাথায় এক পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। ব্রিজের পিলারের তলা থেকে সরে গেছে মাটি, পাশাপাশি সাইড ব্লকে দেওয়া পিলারও ভেঙে গেছে। ব্যবহার উপযোগী রাখতে বাঁশের বেড়া দিয়ে সংযোগ সড়কটি আটকে দিয়েছেন স্থানীয়রা। ৩ মাস ধরে বৃষ্টি বেহাল অবস্থায় থাকলেও সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ তাদের। সহকর্মী শাকিল আমাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার আসাননগর খাড়াবাড়ি এলাকায় টাঙ্গন নদীর উপরে ৯০ মিটার একটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণে ব্যয় হয় ৬,৩,৩৫,৯৪১ টাকা। ২০২৩ সালের ২ মার্চ উদ্বোধন করা হয় এটি। তবে ব্রিজটি নির্মাণের পর থেকেই শুরু হয় নানা সমস্যা। সড়কের দেয়াল ও ব্লকগুলো নদীতে ধসে পড়েছে, যা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মৌসুমে ব্রিজের পশ্চিম পাশের সড়ক ও ব্লক নদীতে তলিয়ে যায়, এমনকি পিলারও ভেঙে পড়েছে। বৃষ্টি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় হালকা যানবাহন ছাড়া বড় যানবাহন চলাচল করতে পারছে না। ৩ মাস পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান স্থানীয়রা। ৬ কোটি টাকারও বেশি টাকা খরচ করে ব্রিজ করা হয়েছে, 1 বছর যায় নাই, তার আগেই মনে করেন এখানে ব্রিজের সাথেই পশ্চিম পাশে ভাঙে গেছে। আসলে কোটি কোটি টাকা দিয়ে ব্রিজ করার প্রয়োজন কি? যদি ব্রিজ আমাদের ভেঙেই যায় 1 বছরের মাথায়, তাহলে তো ব্রিজের আমাদের আসলে কোনো প্রয়োজন নেই। এটা অতি তাড়াতাড়ি মেরামতের প্রয়োজন। আমরা চাই এই রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামতের জন্য যা যা করার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে ব্রিজ ও সংযোগ সড়কের সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। জনগণের কষ্ট দূরীকরণের জন্য এলজিইডি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে যানবাহন চলাচলের উপযোগী করে মেরামত করেছে এবং সদর দপ্তরে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে এবং প্রাক্কলনও প্রেরণ করা হয়েছে। প্রাক্কলন অনুমোদন হলে অতি জরুরি ভিত্তিতে সেটি মেরামত করা হবে। দ্রুত ব্রিজটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির তীব্র সংকট। বরেন্দ্র অঞ্চলের খাদ্যশস্য উৎপাদনে বাড়ছে অনিশ্চয়তা। সদর নাচল ও গোমস্তাপুর উপজেলায় প্রতি বছর পানির স্তর নিচে নেমে যাওয়ায় ইরি ধান চাষে নিরুৎসাহিত করছে বিএমডিএ। কৃষকরা বাধ্য হচ্ছেন অন্য ফসল চাষে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তে চাল সংকট দেখা দিতে পারে বলে অভিযোগ কৃষকদের। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বরেন্দ্র এলাকায় মাসখানেক ধরেই চলছে আমন ধান ঘরে তোলার কাজ। জমি প্রস্তুত করছিলেন ইরি ধান চাষের জন্য। এমন সময়ে ইরি ধান চাষ না করতে গভীর নলকূপের অপারেটর ও সংশ্লিষ্ট কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। নির্দেশ অমান্য করে ধান চাষ করলে বেঁধে দেওয়া সময়ের বেশি বিদ্যুৎ না দেওয়ারও ঘোষণা দেয় তারা। তাই বাধ্য হয়ে কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন গম, মসুর ডাল ও ভুট্টা আবাদের। আমাদের এই উঁচু এলাকাতে পানির তলকার লিয়ার পানির সমস্যা খুব, ওই জন্য সব জায়গাতে আমাদের এই পানি পাওয়া যায় না। ওই যে সব জায়গাতে ডিপ আছে সেই সব জায়গাতে ইরি হচ্ছে, কিন্তু তাও এই বাকারে বাস বরেন্দ্র ইরি করতে মানা করেছে। ফসলের পানি কম লাগবে, এগুলো জেনে ফসল করতে হয়। ধান টানের ফসল সামনে ইরিতে আপনার পানি চাষটা বেশি লাগবে। এই কারণে এই যে ডাল, এই যে মুসরি, সর্ষে, গম, বুট এই চাষগুলো করতে বলেছে। পানি না পাইলে তো চাল তো তৈরি করতে পারতেছি না, তো সেই হিসাব তো করা লাগবে আমাদের জন্য। এই জন্যই হয়তো বা বরেন্দ্ররা হিসাব করে দেখতেছে। কৃষকদের দাবি লাখ লাখ টাকা খরচ করে সোলার সিস্টেম পাতকুয়া নির্মাণ করলেও এর কোনো সুফল পাচ্ছে না তারা। বিএমডিএ কর্মকর্তাদের লুটপাট আর অর্থ আত্মসাতের কারণেই দুরবস্থায় কৃষকরা। ওই বড় ডিপ গালা বাসে তো ওরা বলছে কি যে বড় ডিপে জায়গা বাসালে পানি পাবে না, উঠবে না, এই জন্য এগুলো বাসা তো কোনো কাজই হচ্ছে না। আপনার সারাদিনে আপনার 10 কাঠা ভিজবে না, আর অথচ অনেক জমিগুলো ব্যাপক ফাঁকা পড়ে আছে, দেখেন কোনো ডিপ নেই। ধান চাষ কমানোর বার্তা দিয়ে ডিপ টিউবওয়েল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে অন্য ফসলে সেচ দিতে। আর চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ কর্মকর্তারা বলছেন ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত। বন্যা অফিস থেকে আমাকে বললো যে পানি তো সেদের সংকট হয়েছে এখন, তো আমরা এতদূর তুমি আবাদ দিবা না, মোটামুটি ধরুন কি যে আছে 50 বিঘা কি 100 বিঘা, তো
অর্ধেক কমাইবে ধানের সঙ্গে, তার বাদ বাকিগুলা আপনার ওই আলু, আপনার এই মসুরি, শস্যা, খেসারি, মটর এইসবগুলা বলছে কি যে লাগাও। মানে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য আমরা এই উদ্যোগটা বর্তমানে নিচ্ছি। কারণ আমাদের যেভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলিত হচ্ছে ধানের জন্য, সেভাবে পানি উত্তোলিত হতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আরও হুমকি হয়ে যাবে। এই জন্য যেই ফসলটাই পানি কম লাগবে, যেমন ধরেন যে আপনার গম, সরিষা, ভুট্টা বা আলু বা অন্যান্য ডাল জাতীয় শস্য। বিএমডি এর অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখা ও সারা বছর সেচ চালু রাখার দাবি কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নানা সমস্যায় ভুগছে ফরিদপুরের মধুখালীর কামারখালী ইউনিয়নের বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সি আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। নেই উল্লেখযোগ্য স্মৃতি সংগ্রহ। তার পৈতৃক ভিটাও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যাতায়াতের ইটের রাস্তাটিও ধীরে ধীরে বিলীন হচ্ছে নদীগর্ভে। আর্থিক অনটনে দিন কাটছে বীরশ্রেষ্ঠের পরিবারের। সহকর্মী NKB নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ 1943 সালে তার জন্ম হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে, যা বর্তমানে রউফনগর নামে পরিচিত। 1963 সালে তৎকালীন ইপিআর বাহিনীতে যোগ দেন তিনি। ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন মুন্সি আব্দুর রউফ। 1971 সালের 8 এপ্রিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির মহালছড়ি বুড়িঘাট এলাকায় নৌপথে শত্রুর শেলের আঘাতে শহীদ হন তিনি। তবে তার মৃত্যুর খবর 20 এপ্রিল পরিবারের কাছে পৌঁছায়। ওই দিনটিকেই বীরশ্রেষ্ঠের শহীদি দিন হিসেবে পালন করে আসছে তার পরিবার। 2007 সালে তার নামে স্থাপিত হয়েছে 3535 বর্গফুটের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। যখন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া হয় তখন আমাত্র এলাকায় তার একটা স্মৃতি জাদুঘর করার কথা ছিল, কিন্তু ওইটুকুই যথেষ্ট। তারপরে আর এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। এদিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। মধুমতি নদী ভাঙনের কারণে সড়কটি দিনের পর দিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ সড়ক দিয়ে রিকশা, ভ্যান তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। বৃষ্টি এলেই বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এতে দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। আমরা এই একটু আবেদন যে এই রাস্তাটা যাতে ভালো হয়, বীরশ্রেষ্ঠ বাড়ি পর্যন্ত যাওয়া যায়। দেশ স্বাধীনের পর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পরিবারের জন্য জমি সহ একটি বসতবাড়ি নির্মাণ করেছিল সরকার। তবে সরকারি সে ভবনে থাকে না তার স্বজনরা। অসচ্ছল অবস্থায় দিন পার করছেন তার দুই বোন। মা জীবিত থাকতে তার দেখাশোনা করতেন ইয়াকুব নামের এক ব্যক্তি। তার মৃত্যুর পর ইয়াকুবের পরিবারের দখলেই রয়েছে বাড়িটি। কত সরকার আসলো গেল, কিন্তু কোন সরকার দেখিনি যে আমাদের এই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের জন্য এই রাস্তাঘাট উন্নয়ন এসব তো কোনোটা পদক্ষেপ নেয় না সেরকম। তার নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রক্ষণাবেক্ষণে আছেন মাত্র 2 জন। নেই উল্লেখযোগ্য স্মৃতি সংগ্রহ। সংস্কার ও আধুনিকায়নের অভাবে এখানে দর্শনার্থীদের পদচারণা খুবই কম। সে খুব সাহসী ছিলেন এবং লোকের সঙ্গে সৎ ব্যবহার করতেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নদী ভাঙন রোধ সহ বীরশ্রেষ্ঠের বাড়ি যাওয়ার সড়ক ও তার স্বজনদের জন্য বাড়ি সংস্কারের পদক্ষেপ নেয়ার আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।